কোন স্কুল থেকে আসছো? ম্যাম আমি বরিশাল বোর্ড থেকে এক্সাম দিছি। ও, আর আয়েশা? আয়েশা শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট। রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট না, তাহলে কাছে থেকে। ফারিয়া 1001? ম্যাম আমি উত্তরা হাই স্কুল থেকে। ও, উত্তরা হাই স্কুল না। আসছি। আর 1000 বা না, এখানে তো লেখা 2000 কেন? 1000 রোল নাম্বার। ফারজানা আক্তার, তোমার রোল নাম্বার কত? মিস 2012। কেন, তুমি কোন গ্রুপ চেঞ্জ করছো নাকি? না মিস আমি তো সায়েন্সে। হ্যাঁ, 2012 কি সায়েন্সের মেয়ে? হ্যাঁ মিস। তাহলে পরিণীতি কি লেখা? সায়েন্সের মেয়ে তো পরিণতি নাই। মাই গড। সায়েন্সের মেয়ে তো পরিণতি নাই রে বাবা। তোমার এখন দেখো কোন ক্লাস আছে, ওই ক্লাসে যাও। ওকে মিস, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সায়েন্সের মেয়ে, তুমি অন্য ক্লাসে চলে যাও। তোমার নিশ্চয়ই কোনো না কোনো ক্লাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে। নাজমুন আপা তোমাদেরকে কি পড়াইছে? সেকেন্ড পেপার তাই না? হ্যাঁ সেকেন্ড পেপার। আর আমি পড়াবো তোমাদেরকে ফার্স্ট পেপার, বুঝছো? ফার্স্ট পেপার আমার সাবজেক্ট কোড হচ্ছে 269। আর আর আমাকে তো তোমরা একটু একটু চিনো। যাই হোক, আমার নাম হচ্ছে নাসরিন আক্তার বেগম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা উমেন কলেজ, উত্তরা, ঢাকা। আর পরিণতি ও সুশাসন উচ্চ মাধ্যমিক শ্রেণীর তোমরা প্রথম বর্ষ, প্রথম পত্র, যার বিষয় কোড হচ্ছে 269। আমি আজকে প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায়টা হচ্ছে পরিণতির ধারণা ও সংজ্ঞা। হ্যাঁ, কনসেপ্ট ডেফিনিশন অফ সিভিক। এই যে ইংরেজি সিভিক শব্দটা, হ্যাঁ, তার বাংলা প্রতিশব্দই হচ্ছে পরিণতি। সিভিক শব্দটা আসছে কোত্থেকে? ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং আমরা বলতে পারি যে শব্দগত অর্থে পরিণতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। পরিণতি মূলত একটি সামাজিক বিজ্ঞান এবং বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে পরিণতির সংজ্ঞা দিয়েছেন। যেমন এফআই গ্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনা দ্বারা মানুষ রাষ্ট্রীয় ও রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন ও অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নই হচ্ছে পরিণতি। ইএম হোয়াইটের মতে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? জি ম্যাম। ঠিক আছে। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পরিণতি বলে। পরিণতি নাগরিক হিসাবে মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, মানুষের কার্যাবলী, অভ্যাস, আচরণ বিশ্লেষণ করে এবং রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দান করে। তো এটাই হচ্ছে পরিণতি। এখন আমরা আলোচনা করব পরিণতির পরিধি ও বিষয়বস্তু। পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পরিণতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকের জীবন ও কার্যাবলী
যতদূর বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পরিণতির বিষয়বস্তু ও পরিধি ততদূর প্রসারিত। তোমরা কি মেট্রিকে কেউ পরিণতি পড়ে আসছো? না ম্যাম। না ম্যাম। পড়ো নাই না? এখন আমরা আলোচনা করছি পরিণতি ও বিষয়বস্তুর পয়েন্ট গুলো নিয়ে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নাগরিকতা বিষয়। নাগরিকদের উত্তম ও পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের সৃষ্টি বা উদ্ভব হয়েছে। সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সচেতনতা প্রভৃতি গুণাবলী রাষ্ট্রকে মহীয়ান করে তোলে। নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতির অতীত বর্তমান সম্পর্কে পরিণতি আলোচনা করে। এজন্য পরিণতি ও সুশাসনকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। বুঝছো? যে নাগরিকের কিভাবে উৎপত্তি হয়েছে কিংবা সুনাগরিক কি কি গুণাবলী থাকা উচিত, এই সমস্ত নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাকে পরিণতি বলে, এবং এই কারণে পরিণতি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। বুঝছো? 1 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকতা বিষয়। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা করে। মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। এরিস্টটলের মতে পরিবার হলো রাষ্ট্রের আদি রূপ। সময়ের স্রোত বেয়ে বিবর্তনের ধারায় পরিবার সম্প্রসারিত ঘটেছে এবং গড়ে উঠেছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান। পরিণতি ও সুশাসন তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ, কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও কারণ সমূহ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস এবং বিকাশের ধারা ইত্যাদি নিয়ে আলোচনা করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি, উৎপত্তি, ইতিহাস, রাষ্ট্রের উপাদান সমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের বিভিন্ন রূপ ও বিভাগের প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন নিয়ে পরিণতি আলোচনা করে। তারপরে আসতেছে 4 নাম্বার পয়েন্ট রাজনৈতিক তত্ত্ব। পরিণতি ও সুশাসন রাজনৈতিক তত্ত্ব নিয়েও আলোচনা করে। পরিণতিতে রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতামত সম্পর্কে আলোচনা করা হয়। 5 নাম্বার হচ্ছে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে। আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা এবং নৈতিকতার সাথে সম্পর্ক, স্বাধীনতার প্রকৃতি, সংজ্ঞা, প্রকারভেদ, রক্ষা কবচ ও আইনের সাথে এর সম্পর্ক, সাম্যের প্রকৃতি, প্রকারভেদ এবং স্বাধীনতার সাথে এর সম্পর্ক প্রভৃতি নিয়ে পরিণতি আলোচনা করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকতার স্থানীয় দিক নিয়ে আলোচনা। মানে নাগরিকের স্থানীয় দিক, যেমন ধরো যে একজন আদর্শ নাগরিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রভৃতি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট থাকে। এইসব প্রতিষ্ঠান বা সংস্থার প্রকৃতি, সংগঠন, কার্যাবলী এবং বিকাশ প্রভৃতি সম্পর্ক পরিণতি আলোচনা করে। তারপরে 7 নম্বর পয়েন্ট নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা। নাগরিকের জাতীয় বিষয় অর্থাৎ জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, জাতীয় স্বাধীনতা আন্দোলনের ধাপে ধাপে বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও অগ্রগতি ইত্যাদি সকল বিষয় নিয়ে এই পরিণতি আলোচনা করে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকের আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা। নাগরিক জীবন আজ স্থানীয় ও জাতীয় গণ্ডির সীমানা পেরিয়ে আন্তর্জাতিক রূপ লাভ করেছে।
অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য ও সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই মানুষ আজ গড়ে তুলেছে জাতিসংঘ সহ অন্যান্য বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। উন্নতি ও সুশাসন। তাই জাতিসংঘের অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। 9 নম্বর পয়েন্ট, নাগরিকতার অতীত নিয়ে আলোচনা করে। পরিণতি ও সুশাসন নাগরিকতার অধিকার ও কর্তব্যের অতীত, ইতিহাস ও ঘটনা ইত্যাদি নিয়েও আলোচনা করে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনা করে। পরিণতি ও সুশাসন নাগরিকতা, বিশেষ করে নাগরিকের অধিকার ও কর্তব্যের বর্তমান রূপ নিয়েও আলোচনা করে। 11 নম্বর হচ্ছে নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও সামাজিক বিষয়াদির অতীত, বর্তমান রূপ আলোচনার আলোকে এসব এর ভবিষ্যৎ রূপ ও কার্যাবলী বিকাশ হবে বা হওয়া উচিত এই সম্পর্কে সুশাসন ইঙ্গিত প্রদান করে। 12 নম্বর হচ্ছে সুনাগরিকতার শিক্ষা। পরিণতি সুশাসন সুনাগরিকের শিক্ষা প্রদান করা হয়। নাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলাবোধ সম্পর্কে পরিণতি ও সুশাসন শিক্ষা দিয়ে থাকে। 13 নম্বর রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। পরিণতি ও সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন সংগ্রাম নিয়েও আলোচনা করে। বাংলাদেশের পরিণতি ও সুশাসন পলাশীর যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন, 1905 সালের বঙ্গভঙ্গ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, 6 দফা কর্মসূচি আন্দোলন, গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, 1971 সালের অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 25 মার্চের কালো রাতে বাঙালি নিধন যজ্ঞ এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক ঘটনা সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। উপরে আলোচনা থেকে আমরা বলতে পারি পরিণতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত ততদূরই পরিণতি ও সুশাসনের পরিধিও ততদূরই বিস্তৃত। এখন আমরা আলোচনা করছি পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। আমরা কেন পরিণতি ও সুশাসন পাঠ করব? 1 নাম্বার হচ্ছে পরিণতি ও সুশাসন সুস্থ ও সুন্দর জীবন গঠনের শিক্ষাদান করে। ইতিহাস যেমন মানুষের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতের পথ নির্দেশ করে, অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সম্পর্ক, সমস্যা এবং জীবনের মানোন্নয়নের উপায় সম্পর্কে জানতে সাহায্য করে, পরিণতি তেমনি গড়ে উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে। কিভাবে পারস্পরিক সহযোগিতার দ্বারা সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠন করা যায়, জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা যায়, সে সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরিণতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কে জ্ঞান দান করে। পরিণতি ও সুশাসন পাঠের ফলে সুদূর অতীত কিভাবে নাগরিক জীবনের সূত্রপাত হলো, তখন নাগরিকতার স্বরূপ কি ছিল, আধুনিক যুগে নাগরিকতা বলতে কি বোঝায়, কিভাবে তা অর্জিত হয় এবং বিলুপ্তি ঘটে, সে সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। 3 নম্বর পয়েন্ট পরিণতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা দান করে। পরিণতি ও সুশাসন পাঠের ফলে
নাগরিকগণ বুদ্ধিমান হয়, আত্মসংযমী হয় এবং বিবেকবান হয়। আর এই সমস্ত শিক্ষা পরিণতি ও সুশাসন দিয়ে থাকে। 4 নাম্বার পয়েন্ট, মেয়েরা তোমরা তোমাদের মাইকটা বন্ধ করে রাখো, তাহলে মানে কোনো আওয়াজ শোনা যাবে না। 4 নাম্বার, পরিণতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। পরিণতি পাঠের ফলে পরিণতি ও সুশাসন দেখা যাচ্ছে যে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নির্ভর করে নাগরিকের স্বচ্ছ, উদার ও সুষ্ঠু দৃষ্টিভঙ্গির উপর। পরিণতি ও সুশাসন পাঠ মানুষের মনের গোড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, দীনতা, কুসংস্কার, পরশ্রী কাতরতা প্রভৃতি দূর করে এবং দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত হয়। তারপরে আসতেছে 5 নাম্বার পয়েন্ট, বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সম্পর্কে অধিক জানতে সাহায্য করে। পরিণতি ও সুশাসন অধ্যয়ন করে মানুষ পরিবার, সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতির উৎপত্তি, অতীত, ইতিহাস ইত্যাদি জানতে সাহায্য করে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে। পরিণতি সুশাসন পাঠ করলে কোন দেশের জন্য কিরূপ সংবিধান ও সরকার উপযোগী, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি ও কার্যাবলী, নির্বাচক মণ্ডলীর প্রকৃতি ও গুরুত্ব, জনমতের প্রকৃতি ও গুরুত্ব ও জনমত গঠনের মাধ্যম সমূহ, রাজনৈতিক দলের প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জানা যায়। 7 নাম্বার, পরিণতি ও সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে। পরিণতি ও সুশাসন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর অতীত, বর্তমান এগুলোর বর্তমান প্রকৃতি, কার্যাবলী ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করে। এর ফলে এই শাস্ত্র পাঠে মানুষের রাজনৈতিক জ্ঞান ও নাগরিক চেতনা বৃদ্ধি পায়। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে পরিণতি ও সুশাসন নাগরিকের অধিকার সচেতন করে। নাগরিককে অধিকার সচেতন করে। মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা বা অধিকার একান্ত প্রয়োজন। পরিণতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ তাদের এইসব সামাজিক, রাজনৈতিক এবং অধিকার সম্পর্কে জানতে পারে এবং তারা সচেতন হয়। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে পরিণতি ও সুশাসন নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। অধিকারের ধারণার মধ্যে কর্তব্যের ধারণা নাগরিকের গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হইলেও তা বাস্তবায়নের জন্য কষ্টকর। পরিণতি ও সুশাসন গণতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, দোষ গুণ, এর সফলতার শর্তাবলী প্রভৃতি আলোচনা করে। এর ফলে জনগণের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধের জন্ম হয়। 10 নাম্বার, পরিণতি সুশাসন নাগরিকের কর্তব্যবোধ জাগ্রত করে। পরিণতি সুশাসন পাঠ করলে আমরা যেমন মানে একজন নাগরিক যেমন অধিকার সম্পর্কে সচেতন হয়, তেমনি সঙ্গে সঙ্গে তারা তাদের কর্তব্য সম্পর্কেও জানতে পারে এবং তারা সচেতন হয় এবং তাদের মধ্যে একটা কর্তব্যবোধ জাগ্রত হয়। 11 নম্বর পয়েন্ট হচ্ছে পরিণতি ও সুশাসন আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে। বিজ্ঞানের অভাবনীয় উন্নতির ফলে ক্রমেই ছোট হয়ে আসছে পৃথিবী। কাছাকাছি হচ্ছে বিশ্বের মানুষ আর জাতিসংঘের মতো অনেক আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠান এবং আঞ্চলিক সহযোগিতার সংস্থা গড়ে তুলেছে। এই আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিষ্ঠানগুলোর প্রকৃতি, সংগঠন, কার্যাবলী, সফলতা, ব্যর্থতা ইত্যাদি সম্পর্কে পরিণতি ও সুশাসন আলোচনা করে। ফলে এইসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সদস্য হিসাবে মানুষের আচরণ ও কার্যাবলী কিরূপ হওয়া উচিত তা জানতে পরিণতি ও সুশাসন সাহায্য করে। এরপর আসতেছি আমরা 12 নাম্বার পয়েন্টে। পরিণতি ও সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে। পরিণতি ও সুশাসন অধ্যয়নের পরে ছাত্রছাত্রীরা সামাজিক ও রাষ্ট্রীয় সংগঠনের উৎপত্তি, সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী, নাগরিকতা, অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যতে এগুলো কিরূপ পরিগ্রহ করবে বা করা উচিত
সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। ফলে ছাত্রছাত্রীরা রাজনৈতিক জ্ঞানের পরিধি বিস্তৃত হবে এবং ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। 13 নম্বর পয়েন্ট, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠার উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন। পরিণতি ও সুশাসন পাঠ করলে অতীতে দুটি বিশ্বযুদ্ধ কিভাবে সংঘটিত হয়েছে এবং কেন সংঘটিত হয়েছে এসব সম্পর্কে জানতে পারবে এবং জাতিপুঞ্জ বা জাতিসংঘ গঠনের উদ্দেশ্য ইত্যাদি সম্পর্কে জানতে পারবে এবং এইসব সংগঠন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কিভাবে ভূমিকা পালন করছে সেসব সম্পর্ক জানতে পারবে। এবার আসতেছে 14 নম্বর পয়েন্ট, দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা। পরিণতি ও সুশাসন পাঠ করার ফলে নাগরিকগণের মধ্যে দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনে জীবন দান করতে কুণ্ঠিত বোধ করে না। তারপর 15 নম্বর, সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা। নেতৃত্ব কি, কিভাবে নেতৃত্ব লাভ করা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কি কি, নেতৃত্ব অর্জনে সমস্যা কি কি, কিভাবে এইসব সমস্যা দূর করা যায়, এইসব বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। ফলে পরিণতি ও সুশাসনে জ্ঞান সুযোগ্য নেতৃত্ব বিকাশে সাহায্য করে। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে পরিণতি সুশাসনের অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সুন্দর ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলা এবং সুনাগরিকতার শিক্ষা অর্জন করতে হলে পরিণতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজন। আজকে আমরা তোমাদের এই পর্যন্তই পড়াবো। হ্যাঁ, যে পরিণতির পরিধি ও বিষয়বস্তু, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, এই দুটা জিনিসই তোমরা আগামীকালের হ্যাঁ তোমরা এইগুলা একটু, পরিণতি বলতে কি বুঝো, পরিণতি পরিধি ও বিষয়বস্তু, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে বাসায় পড়বে। আর তোমরা সবাই কি বই কিনেছো? না মিস, আমি কিনি নাই। এখনো কিনো নাই? আপা তোমাদের বইয়ের নাম দেয় নাই? নাজমুন নাহার আপা বইয়ের নাম দিয়েছিল? হ্যাঁ মিস দিছে। হ্যাঁ, মোজাম্মেল হকের বই কিনবা, বুঝছো? মোজাম্মেল হকের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাই মোজাম্মেল হকের বই কিনবে। হ্যাঁ, এবং তোমরা বই কিনে, এখন তো পড়াশোনা বুঝোই তো, সব সৃজনশীল। হ্যাঁ, এখন তোমরা তো মেট্রিক পাস করে আসছো, সৃজনশীল পদ্ধতিতে তোমরা আমাদের চাইতেও ভালো বুঝো। হ্যাঁ, বই ভালো করে রিডিং পড়তে হবে। বই কিনবা, বই কিনে বইটারে ভালো করে রিডিং পড়বা। সঙ্গে সঙ্গে এই সমস্ত যে প্রয়োজনীয়তা, পরিণতির প্রয়োজনীয়তা, তারপরে পরিধি, বিষয়বস্তু, এগুলো পয়েন্ট ধরে ধরে তোমরা খুব ভালো করে পড়বা, রিডিং করবা। ভালো করে রিডিং করলে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবা। তাহলে আগামী ক্লাসে পড়ে আসবা, আমি কিন্তু পড়া ধরবো, বুঝছো? বই কিনবা এবং পড়ে আসবা। পরিণতি বলতে কি বুঝো, পরিণতির পরিধি ও বিষয়বস্তু, পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। হ্যাঁ, আর তোমাদের বন্ধুদেরকে সবাইকে বলবা যে যাতে তারা ক্লাস করে, ক্লাসে আসে, দেখা হলে। হ্যাঁ, এখন তোমরা কে কে ছিলা বলো তো দেখি? ফারিয়া 1001, 1001 ছিলা, রাবেয়া 1008, 1008, আরেকটা মেয়ে তো ছিলা। জি ম্যাম, ওর একটা প্রবলেম হয়েছে, এজন্য ও চলে গেছে। ওর কি, ওর নামটা জানি কি? আয়েশা তাসনিম। আচ্ছা, ওর রোল নাম্বার কত? রোল নাম্বার মনে আছে? 1012 মনে হয় না? মনে হয়। আর শোনো, তোমরা সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা, বুঝছো? এবং ফ্রেন্ড রিকোয়েস্ট যখন পাঠাবা তখন রোল নাম্বার সহ পাঠাবা। ম্যাম আপনার নাম কি এটা দিয়ে আইডি হ্যাঁ, খোলা? নাসরিন আক্তার বেগম। হ্যাঁ, নাসরিন আক্তার বেগম। তুমি দেখবা নাসরিন আক্তার বেগম সার্চ করলে আসবে। হ্যাঁ, যে ছবিটা আসবে, ছবিটা দেখতেছো, এই ছবিটাই আসবে। আসার পর ঢাকা উইমেন কলেজ তো দেখবাই, দেখলে তো বুঝে যাবা। ঠিক আছে?
আর আচ্ছা তোমাদের রোল নাম্বার সহ দিবা, কারণ রোল নাম্বার না দিলে না আমরা তো চিনতে পারি না। অনেকেই তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন হয়তো বা এটাকে অ্যাকসেপ্ট করা হয় না। হ্যাঁ, এই কারণে তোমরা রোল জি নাম্বার সহ আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা, ঠিক আছে? জি মিস। তাহলে সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আর বাসায় একটু পড়াশোনা করো এই করোনার মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে খোদা হাফেজ। হ্যাঁ, জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।